অফ রুমিন ফারহান আপা পুরা একশো একশো, খুব ভাল লাগছে আজকে যে কথা। 3 ঘন্টা আগে ওনার সম্ভবত ব্রাহ্মণবাড়িয়াতে ওনার নির্বাচনী প্রচারণায় হয়তো কোনো কারণে ম্যাজিস্ট্রেট গিয়েছিল সেখানে বাধা দিতে। উনি হয়তো এখন থেকে প্রচারণা শুরু করছে এইটার জন্য সম্ভবত গিয়েছিল সেইখানে। উনি ম্যাজিস্ট্রেটের সঙ্গে যেভাবে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছে, খুব ভাল লাগছে। ওনার কথাগুলো যুক্তি আছে। আর সবচাইতে ভাল লাগছে প্রিয় দর্শক, উনি যে ম্যাজিস্ট্রেটকে বলছে যে আপনি আজকে যার কথা এইখানে আসছেন, শেখ হাসিনার আমলে তারা কান ধরে খাটের নিচে ছিল। একবারে 100% রাইট কথা, 100% খাঁটি কথা বলছে, আমি একমত। যদিও আমি বিএমপি করি না বা কোনো দল করি না, বাট আমি রুমিন ফারহানের এই কথার সঙ্গে একমত। কারণ ন্যায় সবসময় ন্যায়, অন্যায় সবসময় অন্যায়, এবং সবসময় ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। এবং যার সঙ্গে অন্যায় হবে, যে অন্যায়ের শিকার হবে, তার পক্ষে কথা বলতে হবে। কারণ এটা বাস্তব, আমরা সকলে দেখেছি শেখ হাসিনার আমলে যেইখানে বিএনপির সংসদে তো তখন যারা ভোট বর্জন করেছিল বিএনপি, বা যখন বিএনপি ভোট করেছে তারপরেও বিভিন্ন সময়ে বিভিন্ন মানে ভোটের পরে সংসদে এক আপনার হারুন সাহেব আর রুমিন ফারানা এরা ছাড়া তেমন বিএনপির কেউ সংসদে ছিল না। বাট হারুন সাহেব এবং এই বিশেষ করে রুমিন ফারহানা এরা দুইজনই যেরকমভাবে লড়াই করেছে সংসদে, এটা আসলে মানে স্বীকার করতেই হবে 100%। এবং আওয়ামী লীগের আমলে শামীম ওসমানের মতো লোকের সঙ্গে, যে মনে করেন যে মানে আওয়ামী লীগের আমলে শামীম ওসমানের সামনে দাঁড়িয়ে গলা উঁচু করে কথা বলার সাহস কয়জনের থাকে চিন্তা করেন আপনি। সেই সময় শামীম ওসমানের সঙ্গে লাইভ টক শোতে রুমিন ফারহানা যেরকমভাবে লড়াই করেছে, যেরকমভাবে বাকবিতণ্ডায় জড়িয়েছে, যেই রকমভাবে মানে বুক উঁচা করে একবারে মানে বলিষ্ঠ কণ্ঠস্বর যাকে বলে সেই রকমভাবে কথা বলেছে, এটা কয়জন করতে পারছে? তখন বিএমপির বলতে গেলে বিএমপি আওয়ামী লীগের আমলে বিএমপিরে টিকায় রাখছে আপনার এক নম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি মানে বিএনপির দলটাকে ধরেছিল, কারণ আওয়ামী লীগ অনেক চেষ্টা করছে বিএনপিতে ভাঙন ধরানোর, এটা সত্যি কথা। বাট মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন শক্ত হাতে ধরেছিলেন, এটা বাস্তব মানতে হবে। এবং এইদিকে হচ্ছে হারুন সাহেবও সংসদে লড়াই করছে, প্লাস হচ্ছে রুমিন ফারহানা, উনি ছিল সবচাইতে আলোচিত। উনি সংসদে শেখ হাসিনা বসে থাকা অবস্থায় উনি যেইভাবে মানে সংসদে দাঁড়িয়ে কথা বলেছেন, এরকম কথা বলার মতো লোক তখন বিএনপিতে অনেক কম ছিল। বাট এখন বিএনপির যখন সুদিন আসছে, তখন কি হইলো, লাস্টে আমরা কি দেখলাম যে নমিনেশন দেওয়া হইলো না রুমিন ফারহানাকে। তাকে নমিনেশন না দিয়ে তার আসনে অন্য একজনকে নমিনেশন দিয়েছে। যাক, এটা বিএনপির দলীয় ব্যাপার, বিএনপির ব্যক্তিগত ব্যাপার, তাদের কি কৌশলে আছে এটা আমরা জানি না, এটা নিয়ে আমাদের কোনো কথা নাই। কিন্তু এখন আবার মানে যে কারণে বা যারা যেই হোক, কেউ কেউ হয়তো তার পিছনে লাগার চেষ্টা করছে, কারণ সে স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে, এটা অনেকেই ভালোভাবে দেখে নেই। তো আজকে উনি ম্যাজিস্ট্রেটকে কিন্তু একবার সরাসরি বলে দিয়েছে যে রুমিন ফারহানার কোনো দল লাগে না। বাস্তব, ওনার সাথে আমি একমত। এবং উনি যেভাবে প্রতিবাদ করেছে এটার সাথেও আমি একমত। এবং আমার মতে ওনার এগিয়ে যাওয়া উচিত। এবং আমি দেখার অপেক্ষায় রয়েছি যে মানে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে উনি, আমি আশা করি যে উনি নির্বাচিত হবেন এবং সংসদে যাবেন, কারণ রুমিন ফারহানাদের মতো মানে বলিষ্ঠ কণ্ঠস্বর সংসদে প্রয়োজন রয়েছে। আমি আসলে এই জন্য বলছি না যে বিএনপি তাকে নমিনেশন দেয় না এই জন্য তার জয়ী হওয়া উচিত, এই জন্য না। মানে উনার যে বলিষ্ঠ কণ্ঠস্বর, আসলে দল ক্ষমতায় না থাকা অবস্থাতে উনি যে সাহসিকতার সঙ্গে লড়াই করে, এইটা আসলে খুব দরকার আছে আমাদের বাংলাদেশের রাজনীতিকে বাঁচায় রাখার জন্য। এবং বিশেষ করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে বাঁচায় রাখার জন্য ওনাদের মতো সাহসী ব্যক্তিত্ব, সাহসী রাজনীতিবিদ, তাদেরকে দরকার রয়েছে আমাদের বাংলাদেশে। এই জন্য আমি খুব আশাবাদী যে উনি নির্বাচিত হয়ে ইনশাল্লাহ উনি সংসদে যাবেন। এবং উনি সংসদে গেলে ওনার কণ্ঠস্বর যে কত দূর পর্যন্ত পৌঁছাতে পারে, এটা দেখার অপেক্ষায় আছি। তো ধন্যবাদ সকলকে। প্রিয় দর্শক, আশা করি আপনারাও আমার মতো আশাবাদী হবেন। এবং মানে রুমিন ফারহানার যে আজকের মানে কথাগুলো খুব ভাল লাগছে। আবার আমি বলছি, রুমিন ফারহানা আপা মানে পুরাই আগুন।
তো ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।